দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ সারাদিনই আপনারা জানেন শাহবাগে আন্দোলনে উত্তাল ছিল। আজ বিশ্ববিদ্যালয়ের বুয়েটের প্রকৌশলী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে বিষয়টি একেবারে স্পষ্ট। সব আন্দোলনই এখন অনেকটাই শাহবাগমুখী এবং আরও কিছুটা এগিয়ে যমুনামুখী বলা যায়। এছাড়াও নানা দিক থেকে আলোচনায় রয়েছে। এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দল বিএনপি থাকছে সেই সব আলোচনার সঙ্গে। ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেসব বিষয় নিয়ে কথা বলবো। আর আজকের আলোচনার বিষয় সব আন্দোলন কেন শাহবাগমুখী। প্রথম হলো নিয়মিত আয়োজন বার্তাকক্ষের আজকের আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে কথা শুরু করেছি সেটি প্রথমে জিজ্ঞেস করতে চাই। এটি নিয়ে পুলিশ আজ দেখলাম যে সাউন্ড গ্রেনেড, আমরা যে ফুটেজ পেয়েছি, যে ছবি দেখছিলাম, এবং লাঠি চার্জ করেছে, বেশ একটা অ্যাকশানে গেছে, এরকম একটি ব্যাপার দেখা গেল। কাঁদানে গ্যাস ছেড়েছে। বিশেষ করে বুয়েটের ছাত্রদের ক্ষেত্রে মানুষের এক ধরনের দুর্বলতা থাকে যে তারা নিশ্চয়ই কোনো যৌক্তিক বিষয়ে কোনো সেখানে সরাসরি লাঠি চার্জে গেল এবং এটি নিয়ে এক ধরনের শিক্ষার্থীরা অনেকে হতাহত হয়েছেন। মানে ঠিক এটা কেন, এবং এটা সব শাহবাগমুখী বা যমুনামুখী এরকম হচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হলো অনেকদিন পরে পুলিশ যে অ্যাক্টিভ, এটা বোধহয় পুলিশ বোঝাতে চাচ্ছিল যে তারা খুব অ্যাক্টিভ বা তাদের সক্ষমতা তারা আবার রিগেইন করেছে ইত্যাদি। কথা হচ্ছে যে আপনার বুয়েট হোক বা যারাই হোক না কেন, আমি বেশ অনেক দিন ধরে পার্টিকুলারলি আপনার মানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে একটা মানে আপনি যেটা বললেন প্রকারান্তরে যমুনামুখী যে একটা ডেমনস্ট্রেশন করার একটা প্রবণতা, এটা খুব ভালো দিক না। নাম্বার ওয়ান হচ্ছে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যারা আন্দোলন করছেন, রাজনৈতিক দল অথবা মানে অরাজনৈতিক প্রতিষ্ঠান যারাই হোক না কেন, তাদের মনে রাখা দরকার সরকারটি হচ্ছে অন্তর্বর্তীকালীন। মানে এটা আমরা সবাই জানি, ইংরেজিতে বললে ইন্টারিম। ইন্টারিম মানেই তো অন্তর্বর্তীকালীন, মাঝামাঝি সময়টা স্বল্পকালীন সময়ের জন্য। ভুলটা যেটা সরকার করেছেন, আমি ভুলটা বলতে চাই সরকারের তরফ থেকে। যতটা না আন্দোলনকারী বা যারা মানে দাবি দাওয়া আদায় করতে চান তাদের না, তার চেয়ে বেশি ভুলটা করেছেন সরকার। সরকারের তরফ থেকে প্রথমে একটা আপনার ধারণা দিয়ে দেওয়া উচিত ছিল দেশের জনগণের কাছে, সেটা হচ্ছে যে আমরা একটি ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের এই হচ্ছে টার্মস অফ রেফারেন্স। তো এই টার্মস অফ রেফারেন্সের মধ্যে আমি আপনার এত দফা দাবি, আপনার পে স্কেল অথবা নানান স্কেল, এত কিছু করা আমার দায়িত্বের বা ইখতিয়ারের মধ্যে পড়ে না। এটা একটি নির্বাচিত সরকারের কাজ। আচ্ছা, এটা তারা বলে দিলে ভালো হতো, এটি বলছেন? অফকোর্স তাদেরই বলা উচিত ছিল। ওকে, বুঝতে পারছি। তারা এটা না করে তারা এটা এন্টারটেইন করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে তারা এটা এন্টারটেইন করেছেন। তাতে কি বেড়েছে ব্যাপারটা? এরকম তাতে আরো বেড়ে গেছে। অফকোর্স তারা এটা ইগনাইট করেছেন, তারা এনকারেজ করেছেন। এমন তাদের আচরণের মধ্যে মনে হচ্ছে তারা সমস্ত সমস্যার সমাধান করার জন্যই এই সরকারটি এখন দায়িত্বে আছে। ইনফ্যাক্ট ইট ওয়াজ নট। আপনি একটা ডেমোক্রেটিক পলিটিটাকে আপনি স্টেবল করবেন, এটার বাধাগুলো কি, সেই জিনিসগুলো খুব একটু যদি এগিয়ে প্রশ্ন করি এভাবে যে আপনার কি এটা মনে হয় না যে এই সরকারের আমলে বিশেষ করে ছাত্রদের যদি কোনো দাবি দেওয়ার প্রসঙ্গ আসে, বিশেষ করে এই সরকার, কারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত, তিনি বলেছেন আমার নিয়োগকর্তা প্রধান উপদেষ্টা বলেছিলেন, তো সেই জায়গা থেকে সেটা যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনূস তো সেই অর্থে পলিটিশিয়ান নন, মানে পলিটিশিয়ান নন সেই অর্থে পলিটিশিয়ান নন, তিনি কূটনীতিকও নন, তিনি একেবারে একাডেমিক পার্সন। আমি মনে করবো যে ওনার একেবারে সহজ সরল মানে প্রকাশভঙ্গিতে উনি বলে ফেলেছেন। বাট ওই বলার কারণে যেটা হলো, ওনার এতটা না বললো তো ইংরেজিতে শব্দটা বোধহয় একটা এক্সাজারেশন, অতিশায়ক। আমার প্রশ্নটা হলো এরকম যে শিক্ষার্থীদের উপর এই সময়ে এই সরকারের পুলিশ আঘাত করবে, এটা আসলে একটু আপনার কাছে কঠিন মনে হয় কিনা, বাড়াবাড়ি মনে হয় কিনা?
এটা এটা এক্সপেক্টেড না, আচ্ছা। এটা এক্সপেক্টেড না, মানে শুধু ছাত্রদের উপরে কেন হবে? জি। আজকে যদি এটা যদি আপনার কোনো শ্রমজীবী মানুষের আন্দোলনের বেলাও যদি হতো, তারাও যদি এইভাবে যদি আক্রান্ত হতেন, তারা যদি আক্রমণের শিকার হতেন বা লাঠি পেটার শিকার হতেন বা সাউন্ড গ্রেনেডের শিকার হতেন, সাউন্ড গ্রেনেডটা যে কি, এটা তো গত 15 বছরে আমাদের চেয়ে বড় বেশি ভুক্তভোগী কেউ ছিল না। তো সুতরাং এই সিচুয়েশনগুলো অন্যদের বেলায় মানে হোক, তারা এটা ভোগ করুন বা তারা এটা মুখোমুখি হন, এটা আমি চাই না। এবার একটা আফটার এফেক্টসের প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই আন্দোলনটা ছিল 3 দফা দাবি নিয়ে, সেটি আজকে তারা 5 দফা করেছে, তার একটি দফা যুক্ত করেছেন, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়াটা এটা প্রায় অন্যরা মাঝে মধ্যেই চান, খুব মাঝে মধ্যে চান। হি ইজ এ ভেরি সিম্পল ম্যান, আই মাস্ট সে। উনি অত্যন্ত মানে সাদা সিধে একজন নিরেট ভদ্রলোক মানুষ, মানে অত মানে রাজনীতির রংচং মাখানো মানুষ নন। ওই টেকনিক্যালিটিসগুলো হয়তো কম বোঝেন, এটা সত্য। আর যেহেতু পুলিশ, যেটা শুরুতেই আমি সার্কাস্টিক্যালি বলিনি, পুলিশকে আমার কাছে মনে হয়েছে অ্যাক্টিভ হচ্ছে। পুলিশ প্রতিষ্ঠানটা আমার কাছে ফ্রাজাইল মনে হচ্ছিল, বিশেষ করে তাদের মোরালটা ব্রেকডাউন হওয়ার কারণে। তাদের যে ভূমিকা ছিল, এটা হরর সঙ্গত কারণ ছিল। পুলিশের গত 15-17 বছরের যে আচরণ, তাদের যেই ভূমিকা, তাদের যে চৌর্যবৃত্তি, তাদের দুর্নীতি, সব কিছু মিলিয়ে তারা যে একটা পুলিশ লিগে পরিণত হয়েছিল, এবং সেখানে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে হিউমিলেটেড হওয়া, এই সব কিছু মিলিয়ে পুলিশের মোরালটা ভেঙে গিয়েছিল। আমি বারবারই বলতাম যে রাষ্ট্রের পুলিশ লাগবে, রাজনৈতিক দল লাগবে, সরকার লাগবে, গণতান্ত্রিক সরকার লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমার দক্ষ পুলিশ লাগবে। উই নিড এ পুলিশ ফোর্স লাইক ইউনাইটেড স্টেটস, লাইক ইউকে। শুধুমাত্র সরকারের রেগুলার কাজগুলো চালানোর জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য নয়, সব বিশেষ করে আরেকটি বিষয় আলোচনা আসছে, সামনে নির্বাচনের প্রসঙ্গ, সেক্ষেত্রে পুলিশের নানা রকম কর্মকাণ্ড দেখি। সব কিছু মিলিয়ে আপনার একটা দক্ষ, জনবান্ধব এবং রাষ্ট্রের জন্য, মানে শুধু কথা রাষ্ট্রের নিরাপত্তার জন্য, এটার জন্য আমার পুলিশ লাগবে। আমার একটা খুব সুশিক্ষিত, প্রশিক্ষিত, দক্ষ পুলিশ বাহিনী লাগবে। আমার দল যদি ক্ষমতায় যায়, আমরা ওই জায়গাটিতে পুলিশকে সেই জায়গায় উন্নীত করতে চাই। প্রসঙ্গটা একটু আরেক জায়গায় নিতে চাই, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ চলছে। এখানে আপনাদের ছাত্র সংগঠন, যেটি ছাত্র দল, তারা অংশগ্রহণ করেছে, অন্যরাও করেছে। এবারে এই নিরাপত্তার জন্য প্রথমবার শুনলাম কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী লাগবে এবং পুলিশ থাকবে, 3 স্তরের নিরাপত্তা এক কথায়। এইটা কি এমন জরুরি মিনি ভার্সন হয়ে উঠলো কিনা এটা জাতীয় নির্বাচনের, যেমন দেখা যাবে সেটা দেখা যাচ্ছে কি এখানে মনে করছেন? না, মিনি ভার্সন না। তার আগে আমি আপনার মাধ্যমে একটা প্রশ্ন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে করতে চাই। উনি তো অরিজিনালি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, ফলে বিশ্ববিদ্যালয়ের যে একটা রসায়ন, ছাত্র শিক্ষক সম্পর্ক, তারপরে এটা পরিচালনার একটা কেমিস্ট্রি, তারপরে মানে এই ডাকসু ইলেকশন আয়োজন করা, এগুলো আমাদের শিক্ষকেরা এইগুলো করে করে মোটামুটি অভ্যস্ত, তাদের এক ধরনের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। তো এই ভদ্রলোক তো আপনারা মানে ঠিক সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেড নন। তো উনি একটা কথা বলেছেন খুব দারুণ না, মানে একটা দারুণ। উনি ভিসি ছিলেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিনা আমি আই এম নট শিওর। হয়তো আমাদের ছাত্র থেকে আমাদের মতো দায়িত্ব পালন করেননি, কিন্তু উনি এখানকার শিক্ষক ছিলেন। জি, শিক্ষক ছিলেন। দ্যাটস গুড, মানে ডেভেলপমেন্ট স্টাডিজের। আচ্ছা, ভালো, সেটা এটা আমার জানা ছিল না, ভালো। কিন্তু আমার বক্তব্য ওই জায়গাটায় না, আমার বক্তব্যটা ভিন্ন জায়গায়। উনি 2-3 দিন আগে উনি বলেছেন যে হি উইল রিভিল এভরিথিং। আচ্ছা, হ্যাঁ, সব বলে দেব। হি উইল রিভিল এভরিথিং ইফ ডাকসু ইলেকশন ইজ অবস্ট্রাক্টেড। এটা বাধাগ্রস্ত হলে আমি সব বলে দেব। আমার কাছে সেই ওই আয়মানের কথা মনে হচ্ছিল যে আমি মানে পৃথিবীকে সব বলে দেব নাকি, মনে আছে যে শিশুটার শেষ উক্তি ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ব উপাচার্যের এই হতাশাটা কেন, আর যদি উনি এমন কিছু জেনেই থাকেন যেটা অবস্ট্রাক্টেড হলেই শুধুমাত্র উনি রিভিল করবেন, ওনার তো আগেই রিভিল করা উচিত। আমি যেটা ওনার কাছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, প্রথম আলোর মাধ্যমে আমি বলতে চাই, আপনার কাছে যদি এমন কিছু তথ্য থেকে থাকে যেটা নির্বাচনের জন্য আপনার মানে ক্ষতির কারণ হতে পারে, আমার ডেমোক্রেটিক পলিটির অ্যাডভান্সমেন্টে এটা বাধাগ্রস্ত হবে, নিঃসন্দেহে আপনি জাতিকে জানিয়ে দেন, আপনি ছাত্র সমাজকে জানিয়ে দেন। আপনি কি চান এটা নির্বাচনের আগে জানানো হোক? কেন নয়? আপনি যদি স্বচ্ছতার কথা যদি ভাবেন, আপনি যদি জবাবদিহিতার কথা যদি ভাবেন, তাহলে আপনি আগে বলবেন না কেন?
আপনি যদি কোনো মহল থেকে বা কোনো কারণে যদি আপনার কাছে এমন কোনো তথ্য থেকে থাকে, নিশ্চয়ই আপনার জাতিকে জানানো উচিত। সবচেয়ে বড় আপনার ছাত্র সমাজকে, আপনার ছাত্রদেরকে আপনি জানিয়ে দেন, দে উইল টেক দ্য ডিসিশন। ওকে, তারা সিদ্ধান্ত নেবে। এবারে একটি আপনি যে কথাটা বললেন সেনাবাহিনী, এটা এই নিউজটা যখন আমি শুনলাম, আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে ইনফ্যাক্ট এটা কি খুব জরুরি ছিল কিনা, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছেন কিনা। একটা মনে হতে পারে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে 73 সালে, তখন আমার মানে বালক বেলা বললে ভুল হবে, মানে তখন আমি মোটামুটি মানে কি বলে তরুণ, মানে কৈশোর পেরিয়েছেন, কৈশোর পেরুচ্ছি এরকম একটা বয়স। সেই সময় 73 সালে ডাকসুতে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছিল, এবং সেটা একটা খুবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গ্লানিকর অধ্যায় হিসেবে আজও সেটা আছে। তারপরে আপনার 89 সালে একটা ডাকসু ইলেকশন হয়েছে। সেই ইলেকশন নিয়ে একটা অভিযোগ ছিল, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো বোধ হয়। না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলো খুবই নানা জায়গায়, এবং সব তাই থাকে। যেমন মনে করেন সমাজ কল্যাণ ইনস্টিটিউট, ইট ইজ নিয়ার টু আপনার মানে নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট। তারপরে আপনি যদি ধরেন আগে আমাদের সমাজে মানে চারিদিকে ছড়িয়ে আছে, আমাদের দিকে শুধু শামসুন্নাহার হল, মানে কি আর হলটা কি বলে, মানে রোকে হলটা ছিল, এখন তো আরো বেশ মেয়েদের হল হয়েছে। আমাদের সময় যেটা 89 সালে যে ঘটনাটা ঘটেছিল, এবং এই ব্যাপারে আমাদের একটা কমপ্লেইন ছিল, সেটা হচ্ছে যে ভোট গণনা হবে, মানে হলে ভোট কাস্ট হচ্ছে, ভোট গণনাটা হচ্ছে সেন্ট্রালি কলা ভবনে, মানে যেটা আমরা আর্টস ফ্যাকাল্টি বলি, অপরাজয় বাংলার উল্টো পাশে, ওখানে গণনা হবে। এটা ছিল একটা রং ডিসিশন। তখন আমার বয়স খুব কম ছিল, আই ওয়াজ এ ক্যান্ডিডেট ইন ডাকসু অ্যাট দ্যাট টাইম। তো ফলে ওটা আমাদের জন্য একটা ব্লান্ডার ছিল, ওই সিদ্ধান্তটা মেনে নেওয়া। আমাদের কাছে যে অভিযোগটা ছিল, এরশাদ প্রশাসন অ্যাট দ্যাট টাইম তারা চায়নি যে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে জিতুক, তাদের একটা প্ল্যান। সেই সময়টা তো বিএনপি ছিল না, আপনি কোন দলের হয়ে? আমি বিএনপি। আমি কোন সময়ের কথা বলছি? আমি 89 সালে, আমি 73 ভাবছিলাম। 89 সালের কথা বলছি। এবং তখন পুলিশ কি করতো, হল থেকে পুলিশের গাড়িতে হল থেকে ব্যালট বক্সগুলো কালেক্ট করে নিয়ে আসতো, ঠিক আছে, এবং দে আর সাপোজ টু ডেলিভারি টু অল আর্টস ফ্যাকাল্টি, ওইখানে দেওয়ার কথা। কিন্তু আমাদের কাছে যে অভিযোগ এসেছিল, অল দোজ বক্সেস ফ্রম মেয়েদের হল এবং শহীদুল্লাহ হল, FH হল, ওই হলগুলো থেকে ব্যালট বক্সগুলো এসেছে পুলিশের গাড়িতে করে, অ্যান্ড দ্যাট ওয়েন্ট টু দ্য পুলিশ কন্ট্রোল রুম। এখন পুলিশ কন্ট্রোল রুম শাহবাগে আছে কিনা জানি না, তখন পুলিশ কন্ট্রোল রুম বলে একটা অফিসিয়াল একটা থানা আছে, কন্ট্রোল রুম। থানা হয়তো আমাদের সময় ছিল কিনা আই এম নট শিওর, বাট একটা কন্ট্রোল রুম ছিল, যে আপনার যে মানে বাচ্চাদের খেলাধুলার যে জায়গাটা, এটা ওইখানে একটা কন্ট্রোল রুম ছিল। আমাকে একবার আটক করে কন্ট্রোল রুমে রেখেছিল। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তখন ওই কন্ট্রোল রুম থেকে আবার সিমিলার বক্সেস, তৎকালীন ভিসি তার সহযোগিতা এবং সিমিলার বক্সেসগুলো আবার স্টাফড ছিল, যাদেরকে জেতাতে চায় এরশাদ সরকার। অর্থাৎ আমার কমপ্লেইনটা ছিল, আমাদের দলের কমপ্লেইনটা ছিল, এটা ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওদের সংগঠন সমন্বয় যে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, তাদেরকে নিরঙ্কুশ মানে বিজয়ী করার জন্য দেখা গেছে একই ভোট পড়েছে, ওই বাক্সগুলো জাস্ট রিপ্লেসড হয়েছে, কন্ট্রোল রুমে চলে গেছে জেনুইন বক্সেসগুলো, আর কন্ট্রোল রুম থেকে স্টাফ বক্সেসগুলো চলে আসছে মানে কি বলে এই জায়গায় এখানে। তো ওটা তো ছিল আমার অপরিণত বয়স। এটা 89 সালের কথা বলছেন আপনি। এখন আমি তুলনামূলকভাবে যে সমস্ত ছেলে মেয়েরা ছাত্র নেতৃত্ব দেন, অ্যাট দ্যাট আমি মাত্র বলছি, যদিও ওয়েস্টার্ন হিসেবে মাত্র নয়, আমি 27 বছর বয়সের একটা মানুষ অ্যাট দ্যাট টাইম। তো ওই সময় আমি পার্টিরও প্রধান, নির্বাচনও করছি, আমি মানে ওটা মেনে নিয়েছিলেন আপনি, এটা ভুল ছিল আপনি মনে করেন? রাইট। এখন কথা হচ্ছে, যদি এই সমস্ত ভুলগুলো তো আমাদের ছেলেরা নিশ্চয়ই তুলছেন, আমি আমাদের ছেলেদেরকে আগের বারও বলে দিয়েছি, তোমরা কখনই মানবে না, হলে হলে ভোট, হলে হলে গণনা, হলে হলে ফল ঘোষণা। ডক্টর আসাদুজ্জামান, এবারে আপনাকে, এখন আপনি রাজনীতিবিদ, তাহলে কিন্তু আর ওই স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাহলে কিন্তু সেনাবাহিনী নিয়োজিত করার ব্যাপারটা থাকতো না। এটা প্রবাবলি আমি এখনো মনে করি, যেই ছাত্ররা মাত্র কয়েক মাস আগে, 1 বছর পেরোয়নি, এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত করলো, যে ছেলেরা যে গণতন্ত্রের জন্য, যে পরিবর্তনের জন্য, এখন তাদের ভোট প্রয়োগের জন্য সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স
হিসেবে যদি দায়িত্ব পালন করতে হয়, কিন্তু আমি সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর জন্য মহানুভবতা বলবো, কিন্তু আমাদের ছাত্রদের জন্য সেটাই হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা, গৌরবজনক। জি, এটা হচ্ছে বাস্তবতা, সেটা করতে হয়েছে। এখন আমার প্রশ্নটা, আপনি এখনো ছেলের বিবেচনা করে দেখতে পারেন। জি, ওই দলেরই এখন আপনি ভাইস চেয়ারম্যান, এখন তাকে আমার জন্য অনেক গর্বের বিষয়। জি, এখন আপনি তাকে কিভাবে দেখছেন যে এবারের নির্বাচনটা তখন যেমন সরকারি যে বাহিনী বা সরকারি যে ছাত্র নেতারা ছিল তাদেরকে জেতানোর জন্য চেষ্টা করেছিল, এবারে সেই ধরনের কোনো রিগিং এর ঘটনা ঘটতে পারে কিনা, এবং করলে সেটা কাদের? না, একটা বিষয় আমার কাছে খুব দৃষ্টিকটু ঠেকেছে, ছাত্রদের একটি অংশ, আমি বারবার একটি শব্দ উচ্চারণ করি, একটি অংশ, কারণ গোটা ছাত্র সমাজ গভর্নমেন্টে প্রতিনিধিত্ব করছে না। আমাদের ছেলেরা আমাদের দলে ফিরে এসছে, শিবিরের ছেলে শিবিরে চলে গিয়েছে, ছাত্র ইউনিয়নের ছেলেরা বা বামেরা তাদের সংগঠনে ফিরে গিয়েছে, শুধুমাত্র একটি অংশ গভর্নমেন্টে রয়ে গিয়েছেন, এবং তাদের আবার একটি অংশ সরকারও গঠন করেছেন। আমি যে ধরে নেই যে সরকারে যে দুজন আছেন, সেই দুজন এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, বাট বাকিরা তো একটা দল গঠন করে ফেলেছেন, আশ্বাস দিয়েছেন যে নির্বাচন করবেন, এরকম মনে হচ্ছে। তার মানে কি করবেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু সবচেয়ে ব্লান্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার একাংশ ছাত্রদের একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেই নতুন রাজনৈতিক দলটি একটি ছাত্র সংগঠন আছে, সংক্ষেপে যেটা বাকসাস বলে। সে বাকসাসের জয় বা সাফল্য কামনা করে সরকারের উপদেষ্টা সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বোধহয় পুরো নামটা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তাদেরকে উইশ করেছেন, বক্তব্য রেখেছেন। লেটার অন উনি বোধহয় আবার এটাকে ডিলিট করেছেন। তো এখন কত ডিলিট করলেই তো কলিজা একবার আঘাত দিলে যেমন দাগ মোছা যায় না, তো উনি ডিলিট করে ফেললে এটা মুছে যায়নি। আপনি কি এটার মধ্যে দিয়ে সেই সংখ্যাটা প্রকাশ করছেন যে এটা একটা সম্ভাবনা আছে রাষ্ট্রতে এই ভোটকে প্রভাবিত করার? হোয়াই নট, বিকজ ওনার মধ্যে একটা পার্টিজান অ্যাটিটিউড, একটা পার্টিজান অ্যাপ্রোচ, একটা পার্টিজান রোল ছিল, হোয়াট হি ডিসপ্লেড মিন হোয়াইল, ইতিমধ্যে সেটা করে রাষ্ট্রতে বলা যাচ্ছে। আপনি যাদের কথা উল্লেখ করলেন তারা, আমি যদি সরাসরি এভাবে বলি, এনসিপির ছাত্র সংগঠন, এবং আরও একটা প্রতিদ্বন্দ্বী দল খুব স্ট্রংলি আছে ছাত্র দলের, তারা হচ্ছে ছাত্র শিবির, এবং ধর্মীয় অনেকগুলো দল, বামেরও একটি কমিটি দিয়েছে, তারা আন্দোলন প্যানেল দিয়েছে এবং তারা ভোট চাচ্ছে মানুষের কাছে, ছাত্রদের কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে ডাকসুতে যেমন শিবির বা এই দলগুলো প্রতিদ্বন্দ্বী, জাতীয় নির্বাচনের সামনে তারাই প্রতিদ্বন্দ্বী কিনা আপনাদের? আরো বেশি প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত এবং আরো শক্ত প্রতিদ্বন্দ্বী আমরা প্রত্যাশা করি। আচ্ছা, শক্ত তারা দুর্বল প্রতিদ্বন্দ্বী বলছেন? আমি মনে করি। আচ্ছা, আমি জাতীয় রাজনীতিতে তাই মনে করি, তাই দৃশ্যমান। তাহলে আওয়ামী লীগ এই মুহূর্তে অন্তত যে মাঠেই থাকুক, আর যে কোনো মাঠে হোক, নির্বাচনের মাঠে যে নাই, এটা মোটামুটি স্পষ্ট আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। আমি কি আপনাকে একটু ব্যাখ্যা দিতে পারি? নিশ্চয়ই। আমি যদি বলি 73 সালে বাংলাদেশে 73 সালে নির্বাচন হয়েছিল, সেই 73 সালের নির্বাচনে পাকিস্তান যেই 47 to 71 অনেকগুলো বছর না, কিন্তু অনেকগুলো 23-24 বছর বোধ হয়, তাই না? তো 23-24 বছরে একটা পলিটিক্যাল পার্টি, মুসলিম লীগের কথা বলছি আমি, যে মুসলিম লীগটা পায়োনিয়ার রোল প্লে করেছিল পাকিস্তান সৃষ্টির আন্দোলনে, পাকিস্তান প্রতিষ্ঠার লড়াইটা, এবং যে আন্দোলনের খোঁজ শেখ মুজিবুর রহমানও অগ্রণী ভূমিকা পালন করেছেন তার যৌবনের সময়, তাই না? তো ভুল রাজনীতি করার কারণে 54 সালে মাত্র পাকিস্তান স্বাধীনতা গেইন করার 7 বছরের মাথায় মুসলিম লীগ কিন্তু পরাজিত হয়েছিল। 71 সালে তো রীতিমতো একেবারে ভরাডুবি, তাই না? তো 73 সালে সেই দলটাকে ডিউ টু দেয়ার রোল, আমাদের মুক্তিযুদ্ধে ওই পাকিস্তান মুসলিম লীগের, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পাক হানাদার বাহিনীর সহযোগীর ভূমিকা পালনকারী, নিপীড়কের ভূমিকা পালন করার কারণে 73 সালে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং একইভাবে জামাত ইসলাম এবং অন্য কিছু সংগঠনকে নিষিদ্ধ করা ছিল। এদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে 73 সালের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনটির ইনক্লুসিভিটি নিয়ে, তার সার্বজনীনতা নিয়ে, এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আচ্ছা, তো সুতরাং ভবিষ্যতে 2026 সালের ফেব্রুয়ারি অ্যান্ড অনওয়ার্ড আওয়ামী লীগ যে কুকর্মগুলো করেছে, আমাদের 174 জন শিশুকে হত্যা করেছে, আপনি দেখেছেন, প্রায় 1,500-এর মতো মানুষকে তার নির্বিচার হত্যা করেছে, আপনি অডিওগুলো দেখছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো আপনি শুনছেন, তাদের রোল দেখেছেন। এটা এই জাতীয় ভূমিকা পালন
শাসনকারী কোনো শাসক, কোনো রাজনৈতিক নেতা, কোনো সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী নামধারী বা এমপি নামধারী বলছে কারণ তারা নির্বাচিত কেউ ছিলেন না, এই জাতীয় ব্যক্তি বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের কৃতকর্মের কারণে তাদেরকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে 2026 সালে অ্যান্ড অনওয়ার্ড নির্বাচনগুলো, আমি 73 রেফারেন্সই বলেছি, তাহলে সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলা, আমি নির্বাচনের কারণ না, আমি অ্যাডভান্স বলে, কারণ কথাগুলো কেউ না কেউ তুলবে, কারণ কেউ আমার প্রশ্ন আপনাকে আপনার দল নিয়ে, সেটা হচ্ছে বিএনপিকে নিয়ে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যেটি বলেছেন এখন পর্যন্ত হচ্ছে যে আইনগতভাবে তাদের কর কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগের হচ্ছে নিষিদ্ধ, এরকম এটা হচ্ছে আইনগতভাবে আছে। তো কিন্তু এটি বোঝা যাচ্ছে বা মোটামুটি স্পষ্ট যে এবারে নির্বাচনে আওয়ামী লীগ নাই, সেটা এবারে কেন, মানে এরপরে অনওয়ার্ডস আপনি যেটা বলেছেন কেন ওয়ান্স একেবারে হিটলারের, আমি এই এবারেরটাই প্রশ্ন করছি আপনাকে, হিটলারের নাৎসি পার্টির যে ভূমিকা, হিটলারের নাৎসি পার্টির, আমার বক্তব্য কেন, এটা মানুষের মানুষের জি, কারণ হচ্ছে তাদের যে রোল, আপনার শিশু আমার শিশুকে তারা হত্যা করেছে। এখন 2026-এর যে নির্বাচন ফেব্রুয়ারির, এই নির্বাচনে মানে যে কোনো ভাবেই হোক, সেটা যে কোনো কারণেই হোক, মানে এই কারণে আওয়ামী লীগ মাঠে নাই এবং নির্বাচন তাদের মার্কা নাই, থাকার কারণে নাই, এখন সেটাই একমাত্র সুযোগ হয়ে দাঁড়াচ্ছে কিনা বিএনপির জন্য যে মাঠ ফাঁকা। না, আমি এই শব্দ বলি, আমি ঘোরতর বিরোধী শব্দ বলি, যে মাঠ ফাঁকা, এই সুযোগ, এই দুটো শব্দের একটি শব্দ, এই কয়েনিংটা আদৌ অ্যাকসেপ্ট করি না। এটা নতুন বাংলাদেশে, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, কিন্তু তাদের সাপোর্টাররা মানে ভোট দিবে কোথায় এই জিনিসটা, বা তারা এক্সকিউজ মি, মুসলিম লীগারদের সাপোর্টার ছিল না, জামাতের সাপোর্টার ছিল না, জার্মানি কি হিটলারের সাপোর্টার ছিল না, হিটলার কি বায়ুভাবে একাই ক্ষমতা চালিয়েছে, হিটলারের পরবর্তীতে অনওয়ার্ড যতগুলি ইলেকশন হচ্ছে, তো সেখানে কি তাদের সাপোর্টার? ইয়েস, তারা একটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে তারা মানে অনুতপ্ত হয়েছেন, তাদের অনুশোচনা হয়েছে, নিশ্চয়ই হতেই পারে, তাই না? একইভাবে আওয়ামী লীগ যারা করতেন তাদের তো লজ্জিত হওয়ার কথা। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এবারে ভোটের যে কাস্টিং, মানে ভোটে অংশগ্রহণ করেন, ভোটারের যে অংশগ্রহণ, সেইটা কিছুটা কমতে পারে নাকি হবে না সেটা? না, আওয়ামী লীগ যেভাবে এটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বাবল দেখাতো, যেটা ওরকম হওয়ার কোনো কারণ এটা হওয়া উচিত না। দ্যাট ওয়াজ নট ফ্যাক্ট। আপনার এই যে 90-95% মানুষ ভোট দিতে গেছে, 105% ভোট দিয়ে দেয়, এটা কি সত্য ছিল নাকি? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, জার্মানে, ইউরোপীয় অন্যান্য দেশগুলোতে যে মানুষগুলো যে ভোট দেয়, ভোটের পার্সেন্টেজ কত? মোস্টলি 60% নিচেই থাকে। মুসলিম অনেক 50%-এর বেশি হলে তো অনেক, মানে বাংলাদেশের মানুষ 60%-এর নিচেই থাকে। ওই দেশে কিন্তু 80% ভোট মানুষ দিতে পারে। আমাদের যে চর্চা, আমি তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কংগ্রেস হিসেবে সেটি বলছে কোনো কারণ নাই। তো সুতরাং এবার যদি লজ্জায় কত পার্সেন্টের লজ্জায়, সংকোচে, দ্বিধায়, অনুতপ্ত হয়ে, অনুশোচনাগ্রস্ত হয়ে যদি পতিত স্বৈরাচারের লোকজন, এজেন্টরা, তারা যদি ভোট কেন্দ্রে যদি না যায়, সেটা খুব ভালো। ওকে, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে, অনেকটা অনুমোদন হয়ে গেছে এবং আগামী কালকে হতে পারে। আমি খুব কনফিউজড হই। আচ্ছা, আমি খুব কনফিউজড একটা কারণে, সেটা হচ্ছে যে রোডম্যাপ শব্দটা শুনতে পথনকশা, বাংলায় পথনকশা বলি আমরা। আমার দলও বহুবার রোডম্যাপ বলেছে, মানে বহুল ব্যবহৃত। আমরা যেটা অভ্যস্ত সেটা হচ্ছে যে আপনি একটা নির্বাচনী তফসিল, ইংরেজিতে যেটা শিডিউল বলে, তাই না? আপনি এত ফেব্রুয়ারির 8 তারিখে, 7 তারিখে, হোয়াটএভার একটা তারিখে নির্বাচন হবে, তারপরে এতদিন আগে আপনি মনোনয়নপত্র জমা দিতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন, উইথড্র করতে পারবেন, এইগুলো করতে পারবেন, এগুলো করতে পারবেন। সেটাই জানতে চাই, এইটা কি এই রোডম্যাপে কি এগুলো থাকবে? আই এম নট শিওর। যদি তা না থেকে থাকে, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি যেহেতু একজন প্রার্থীও, অবশ্যই আগামীকাল পরশু যদি হঠাৎ করে একটা বলে দেয় যে ফেব্রুয়ারি এত তারিখে নির্বাচন, এত তারিখের জমা, এত তারিখ ইত্যাদি, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত টানতে আমার মতো একজন মানে কি বলে একটা মধ্যবিত্ত প্রার্থী, আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। মানে প্রস্তুতির কথা বলছেন আপনি? না, প্রস্তুতি না, মানে নির্বাচন মানেই তো খরচ আছে। আচ্ছা, আমি যদি ঢাকা থেকে যাই, আমি ঢাকাতে থাকি, ঢাকা থেকে যাই, তাহলে আমাকে
এখন থেকে বারবার যেতে হবে, বারবার ক্যাম্পেইন করতে হবে, বারবার মিছিল আয়োজন করতে হবে, বারবার উঠান বৈঠক করতে হবে। এই ব্যাপারটা একটু বলবেন, ধরেন জননেতা মানে আপনারা রাজনীতি করেন, আমি সবার জন্য প্রশ্নটা করছি এরকম ভাবে যে নির্বাচন সময় আসলে বেশি যাওয়া সেইটা আসলে খুব ন্যায্যতা দেখায় নাকি, যে আপনাদের সাথে সবসময়েরই একটা যোগাযোগ থাকবে এবং খরচ বেশি হওয়াটা বলতে আসলে খরচ বলতে মিন করে? খরচ বলতে হচ্ছে আপনি একটা সভা যদি করেন, একটা ব্যানার টাঙাতে তো পয়সা লাগে। আচ্ছা, আমি যেহেতু বামরা বলি, আমি যেহেতু বামরা একসময় করতাম, সেখান থেকে বিএনপিতে আমার একটা ধারণা ভিন্ন। যেমন আমি আমার কর্মীদেরকে বলে দিয়েছি যে আমরা কোনো স্টেজ করব না, কিন্তু এখানকার বাস্তবতা কি তাই? এখনকার আমি বলেছি আমি বলছি আমার অনুসারীদেরকে বলেছি যে আমরা কোনো স্টেজ করব না। আমরা কি করব, এবং ভেরি ইন্টারেস্টিং, আমাকে একটা মিনিট সময় দিয়েছি কাইন্ডলি। আমি কি করেছি, কালকে আমরা একটু সংক্ষেপে শুনবো, আমরা শেষের দিকে সংক্ষেপে বলবো। আমি খুব আমি তো মিডিয়াতেও কাজ করি, ইউটিউব করি, কথা বলি। তা আমি গতকালকে খুব সংক্ষেপে কম পয়সায় দুটো স্ট্যান্ডের ব্যবস্থা করেছি, তারপরে আপনার ব্যানার ঝুলানোর ব্যবস্থা করেছি, পার্মানেন্ট, শুধুমাত্র পার্মানেন্ট একটা ব্যবস্থা রেখেছি। শুধুমাত্র যেখানে যেখানে পথসভা করবো একটা করে পার্মানেন্ট একটা ব্যানার লাগিয়ে দেবো, আর কটা চেয়ার থাকবে, সামনে জনগণ থাকবে, কথাবার্তা বলবো, একটা পার্মানেন্ট। কিন্তু আমাদের যে নির্বাচনী অভিজ্ঞতা, এতে করে এটা খুবই কম খরচে, কম শ্রমে কাজটা হয়ে যাবে। ডক্টর আসাদুজ্জামান, এটা হয়তো আপনার বক্তব্য, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এখানে টাকার ছড়াছড়ি, প্রচুর খরচ। বাট আমি আপনাকে বলতে চাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট এবিলিটি। আপনার ব্যাপারে আমি বলছি না, কিন্তু দলের তো আপনি আমার দল হোক, মুন্সিগঞ্জ 2 আসনে, লোহজং টঙ্গিবাড়ি 2টো আসনে আমি বিলিভ ইট অর নট, আমি তো প্রায় প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছি। আচ্ছা, হাজার হাজার মানুষ তারা আসছে, কারণ আমি নতুন রাজনীতির কথা বলছি, আমি নতুন আকাঙ্ক্ষার কথা জানাচ্ছি, নতুন প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো নির্বাচনে জিতলে কি করবেন সেটি, বা নতুন না, শুধু ওই প্রথাগত কি করবো, এখানে এটা বানাবো ওটা বানাবো তা না, কি হওয়া উচিত। যেমন আমি বারবার একটা কথা বলি যে আপনার সবসময় তো প্রধান অতিথিকে আপনার নির্বাচিত করেন, দেখবেন রাজনৈতিক নেতারা এলাকায় যেন প্রধান অতিথি, কেন তিনি যদি ওই এলাকার নেতা হন, তিনি প্রধান অতিথি হবেন কেন? জনগণ প্রধান অতিথিকে বানায়, উনি অতিথি হয়ে থাকেন, উনি ঢাকায় সেটেলড হয়ে যান, বউ বাচ্চানে পার্মানেন্টলি সেটেলড হয়ে যান, গ্রামের দাওয়াত খেতে আসেন মাঝে মধ্যে। উনি একটা স্কুলে, এটা থাকবে না, এই পরিবর্তনের কথা, একটা স্কুলে একটা এমপি, একটা মন্ত্রী সাধারণত তার নিজের নির্বাচন এলাকায় একটা প্রধান অতিথির দাওয়াত ছাড়া, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ছাড়া উনি কখনোই স্কুলে যান না। আমি তো যেতে চাই যে আমার স্কুলে ড্রপ আউট কেন হচ্ছে, আমার ছেলে মেয়েরা পুষ্টিহীনতা ভুগছে কিনা, কেন ছেলেরা স্কুলে আজকে আসছে। কিন্তু এই কথাগুলো যখনই শুনি আমাদের কাছে এক ধরনের মনে হয় যে আমরা নির্বাচনের আগে যাতে খুব ভালো ভালো কথা বলা হয়। আমি আপনাকে মিন করে বলছি না, সকলদের যেহেতু রাজনীতিবিদ হিসেবে বলছেন আপনি, এই জায়গাটা আমরা যেহেতু একটা রাজনীতিতে পরিবর্তন আনতে চাই, সেই জন্য বলছি, সেই পরিবর্তনের কথাটা আমরা বলতে, এবং মানুষ এটা গ্রহণ করছে। আমি বলছি শুধু আমার বেলায় না, বলছি আমি শুধু আরেকটা কথা একটু মনে রাখবেন, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এটাও বলছি যে প্লিজ শুক্রবারের চেয়ারম্যানকে ভোট দেয়। আমি তো চেয়ারম্যানে দাঁড়াচ্ছি না। শুক্রবারের চেয়ারম্যান বলতে একজন চেয়ারম্যান হবেন, তিনি ঢাকায় থাকবেন, শুক্রবার দিন হলে বাড়িতে যাবেন, প্রতি শুক্রবার যাবেন তাও না, বলেছে এমন চেয়ারম্যানকে ভোট দেন যার সাথে আপনার বাজারে দেখা হবে, যার সাথে আপনার হাটে দেখা হবে, যার ছেলে মেয়েরা আপনার ছেলে মেয়ের সাথে স্কুলে পড়বে, তাকে দেবেন, এবং তিনি সপ্তাহে 5 দিন ইউনিয়ন পরিষদ থাকবেন। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা, এবং এক ধরনের আপনার কথাতেও বুঝতে পারছি, এবং যাকে ডাকছি তাদের সাথে কথা বললে এটাই পাওয়া যাচ্ছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আজকে একটি জনসভায় বক্তৃতা করছেন, তিনি বলেছেন যে নির্বাচন একটা শ্রেণীর মানুষ, কিছু দল, কাউকে উল্লেখ করেছেন, তিনি নাম উল্লেখ করেননি, তারা বানচালের চেষ্টা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন বলা হচ্ছে যে রোড ম্যাপ, যেটি আপনি আসলে শিডিউল বলছেন, সেটি ঘোষণার সময় চলে আসছে। সেই সময় এরকম একটি কথা বলছে, আসলে কি আপনারা এটা মনে করেন যে এখনো বানচালের চেষ্টা আছে? আমি আপনাকে একটা কথা, একটা বাংলা প্রবচনের কথা বলি, বলে বাঙালি বলে, যদি আমি বাঙালি শব্দটা বলতে পছন্দ করছি না এইভাবে, এই কারণে সেটা হচ্ছে যে বসতে দিলে শুতে চায়, এটা শুনছেন না? জি জি, অর্থাৎ একটু অ্যাডভান্টেজ পেলে আর একটু বেশি চায়, মানে আর একটু বেশি গেড়ে বসতে চায়। ইয়েস, দেয়ার আর পিপল ইন দ্য গভর্নমেন্ট, যেটা আমরা অ্যাপ্রিহেন্ড করি তাদের আচরণে কথা। কিন্তু আপনি কি খেয়াল করেন নাই, কোনো অ্যাডভাইজার বলেছিলেন যে আমরা তো 5 বছরের জন্য, আওয়ামী লীগ এই পিরিয়ডটা পার করেছে, অর্থাৎ 6 মাস পার করেছে, কত 8 মাস পার করেছে, রেস্ট 4 বছর 4 মাস তো আমরা, মানে এই যে একটা প্রবণতা, পতাকা, একটা আরামদায়ক গাড়ি, একটা আরামদায়ক অফিস, কত মজা, এটা তো অনেকেই ভোগ করতে চায়। কিন্তু এটাকে যে একটা রেসপন্সিবিলিটিস, যেটা আমাদের
প্রফেসর মোহাম্মদ, আই হ্যাভ এভরি রিগার্ডস রেসপেক্ট ফর আওয়ার চিফ অ্যাডভাইজার। আমি বিশ্বাস করি তিনি প্রকৃত পক্ষেই তিনি একটা টেকসই নির্বাচনী ব্যবস্থা, একটা গণতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি একটা নির্বাচন দিয়ে দিতে চান। কারোর মধ্যে একটু প্রলং করার খায়েশ তো থাকতেই পারে, খায়েশ মানে ইচ্ছা আছে, তাই না? তো আমরা সেটাই বোধহয় আমার মহাসচিব আমার শেষ প্রশ্ন একটু সতর্ক করেছেন, যেটা না থাকা বোধহয় ভালো। আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে, আমরা শেষ প্রশ্ন, বিএনপির দুজন নেতা, একজন হচ্ছে রুবিন ফারহানা এবং একজন ফজলুর রহমান, এই দুজনের নিয়ে বিএনপি আপনি মনে করেন কিনা যে এই মুহূর্তে একটু মানে মুশকিলে পড়েছে বা তারা একটু ভাবমূর্তি টানাটানির মধ্যে পড়েছে বলে মনে করেন কিনা? অনেকেই, কারণ এই বিষয় নিয়ে প্রসঙ্গে যখন কথা হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়া অনেকে বলেছে বিএনপি আগে ফজলুর রহমান এই জাতীয় বক্তৃতা দিচ্ছিলেন কিন্তু বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি, যখন মবের শিকার হলেন, সামনাসামনি হলেন, তখন বাধ্য হয়েছে। এক নম্বর হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমি যে কোনো মব সন্ত্রাস, জি, ভায়োলেন্স, এটা কোনো জাস্টিস না, অবশ্যই ইটস এ ভায়োলেন্স। এটাকে আমি কারুর বেলায় পছন্দ করি না। যেমন প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই করে এখানে হাউকাউ করা, এটা যেমন আমি সাপোর্ট করি নাই স্ট্রেইট, একইভাবে আপনার কারুর বাড়ির সামনে তুই বেরো, তুই অমুক, টিনের চালে কাউয়া, তুই আমার অমুক, দিস ইজ রিয়েলি স্ল্যাং, ইটস নট গুড। এটা গণতান্ত্রিক চর্চার জন্য একেবারেই ভালো নেই। ইয়াস, ফজলুর রহমানের বক্তব্যে আপনি ভিন্নমত পোষণ করতে পারেন, আপনি আপনার প্রতিক্রিয়া আপনি রাজনৈতিকভাবে প্রকাশ করবেন, আনডাউটেডলি আপনার এভরি রাইট আছে। এবং আপনি যেমন আপনার রাইটকে যেমন আপনি এক্সেসে যেতে পারেন না, একইভাবে জনাব ফজলুর রহমান তিনিও তার অধিকারের সীমা লঙ্ঘন তিনিও করতে পারেন না। তো ফলে পার্টি যেটা মনে করেছে, পার্টি নিঃসন্দেহে তার কোনো বক্তব্য, কোনো মানে উচ্চারণ ভঙ্গি যেটাই বলেন না কেন, পার্টি নিঃসন্দেহে বিব্রত হয়ে, মানে আমরা তো সবাই অ্যাকাউন্টেবল। কিন্তু বিব্রতটা কি সেই মুহূর্তে হলেন যখন এই যে মবের শিকার হয়ে তিনি, নাকি আগে থেকে হয়েছিল? আগে থেকে কেন নয়, তাকে কি আগে সাবধান করা হয়েছিল দল থেকে? অফিশিয়ালি না। আচ্ছা, অফিশিয়ালি সবকিছু তো কাগজে কলমে করা যায় না, কখনো তো বলতে হয় যে আপনি প্লিজ কন্ট্রোল ইউর কন্ডাক্ট, তাই না? বলতে হয়। তো সেটা তো তাকে নিশ্চয়ই মানে বলা হচ্ছিল। তো তারপরে মানে তিনি যে এক্সপ্লানেশনটা দিয়েছেন, তার এক্সপ্লানেশনের চিঠিগুলোর কিন্তু অনেকগুলো শব্দ, অনেকগুলো লাইনের সাথে কিন্তু আমি আবার ভিন্ন মত পোষণ করি না। আচ্ছা, তিনি যে মানে পার্টি তাকে যে কারণ দর্শাতে বলেছে, সেখানে তিনি যা বলেছেন সেটার সাথে আবার আপনি কোনো ক্ষেত্রে একমত? কোনো ক্ষেত্রে নিশ্চয়ই। আমি তো একে ব্লান্টলি তো আমি বলতে পারি না। ওনার পার্সোনাল রাইট, ফ্রিডম অফ স্পিচ, সেটাকে আমি অস্বীকার করতে পারি? আমি কি বলতে পারি যে না, ওনার বাড়ির সামনে ওনাকে মানে হত্যার হুমকি দেওয়া হবে, এটা জাস্টিফাইড? আই ক্যান্ট সে লাইক দ্যাট, তাই না? এটা আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে উনি যদি আবার বলেন উনি যদিও ব্যাখ্যা দিয়েছেন, আমি আমাদের মানে শহীদ আবু সাইদের কথা বলতে চাই। তিনি শহীদ আবু সাইদের ব্যাপারে তিনি বলেছেন একবিংশ শতাব্দীর মানে বীর শ্রেষ্ঠ। সেটা তো আমাকে আমলে, আপনি শুধু একজনকে একতরফা ভাবে গালাগালি করবেন বা অন্য, তার সবকিছু তো আপনি প্রোজ এন্ড কনস আপনি সবকিছু মিলিয়ে দেখতে হবে। কিছু বাড়াবাড়ি আছে, কিছু বক্তব্য, কিছু ওয়ার্ড কয়েনিং এর আছে, বাট অ্যাট দ্য সেম টাইম তিনি তো আবু সাইদকেও আবার মানে বীরশ্রেষ্ঠ বলেছেন। আবু সাইদকে বীরশ্রেষ্ঠ বলা মানেই তো হচ্ছে আপনি অভ্যুত্থানকে, তাহলে ধরে নিয়ে যে তিনি আপনাদের সঙ্গে থাকছেন, তিনি অভ্যুত্থানকে এন্ডোর্স করেছেন না, আমাদের থাকছেন যাচ্ছেন সেটা বড় কথা। তাকে আমরা তাকে সকল পদ পদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া, আপনি জানেন। এবং বলা হয়েছে তিনি টক শোজ অ্যান্ড আদার মানে মিডিয়াতে বা জনগণের সামনে যখন যাবেন, তিনি এইসব ব্যাপারে তিনি এড়িয়ে চলবেন। আচ্ছা, তো উনি যদি চলতে পারেন ফাইন, আর উনি যদি মনে করেন যে না, উনি দলের শৃঙ্খলার উপরে, কেউই আমরা দলের শৃঙ্খলার উপরে নই, সেক্ষেত্রে পরের অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, তার সাথে আজকের বর্তমান রাজনীতি এবং বিএনপির অবস্থান এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা বেশ কয়েকটি প্রসঙ্গে কথা বলেছি। এরকম রাজনৈতিক নানা বিষয়ে, অর্থনীতি এবং অন্যান্য প্রসঙ্গে কথা বলার জন্য আমরা একজন অতিথি সহ হাজির হই প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের 5 দিন আমাদের প্রথম আলোর প্ল্যাটফর্মগুলোতে, prothomalo.com এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।